সমাপ্তির প্রণয় অষ্টম পর্ব। নিস্তব্ধ রাত, চারপাশে সব শান্ত নীরব। শিকদার বাড়ির প্রতিটা প্রাণ হয়তো নিদ্রায় ঢুলে পড়েছে। কেবলমাত্র শব্দ আসছে শিকদার বাড়ির বড় পুত্র রওনফের ঘরে। মুখ নিঃসৃত কোনো কথা নয়, কেবল নিঃশ্বাসের শব্দ। সিরাতের পা আর এগোয় না, তার হালকা নিঃশ্বাস ছন্দ হারিয়ে ফেলেছে। বিছানার কিনারায় থমকে দাঁড়িয়ে আছে। রওনফের উপস্থিতি যেন ঘরটাকে আরও উষ্ণ করে তুলছে। এক পায়ের দূরত্ব, আর তাতেই তার বুক ধুকপুক করছে। রওনফ ধীরে ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। তার চোখ দুটো ঘোলাটে, কিন্তু তাতে রয়েছে একটা অদ্ভুত শান্ত আগুন, যা সিরাতকে একই সাথে ভয় পাইয়ে দেয়, আবার অদ্ভুতভাবে আকর্ষণ করে। রওনফ খুব কাছে এসে থামে, এতটা কাছে যে সিরাত তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারে। হাত দুটো পাশে নামানো, তবুও সে যেন তাকে ঘিরে রেখেছে অদৃশ্য কোনো বলয়ে। সিরাত কাপা গলায় বলে, আপনি এমন করছেন কেন? রওনফ এক মুহূর্ত চোখ বন্ধ করে আবার তাকায় তার দিকে ধীরে, গভীরভাবে। জানি না, তবে এটুকু জানি শুধু যে তোমার উপস্থিতি আমার দুনিয়া থমকে দেয়, সব শব্দ হারিয়ে যায়। সে আরেকটু কাছে আসে, কিন্তু স্পর্শ করে না, শুধু তার নিঃশ্বাস। শরীর থেকে আসছে পুরুষালী শরীরের অদ্ভুত এক সুবাস, যা পারফিউম ও ঘামের মিশ্রণে তৈরি। এ সুবাস যেন সিরাতের মাঝে ভয় এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। আবারও পেছোতে শুরু করে। সিরাত পেছোতে পেছোতে সোজা বিছানায় পড়ে যায়, আর সেই সুযোগে রওনফ দুহাত দিয়ে তাকে ঘিরে বিছানায় ঝুঁকে আসে। তবুও শরীর ছোঁয়ায় না, তাদের মাঝে রয়েছে বেশ খানিকটা দূরত্ব। তার কণ্ঠ আরও গভীর হয়, নেশালো এক ঘোর মিশ্রিত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমাকে কখনোই তোমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেব না, কিন্তু আজ তোমাকে খুব কাছে চাইছে। শুধু তোমার উষ্ণতা চাই, তোমার মাঝে হারাতে চাই। সিরাত বিগলিত স্বরে বলে, আপনি এমন কথা বলছেন কেন? আপনি তো বলেছিলেন আমাকে সময় দেবেন, তাহলে এমন আচরণের অর্থ কী? রওনফ মৃদু হাসে, চোখ দুটো আরও নরম হয়ে যায়। কারণ তোমাকে দেখলেই আমার ভেতরে সব ঝড় থেমে যায়, আবারও পুনরায় নতুন উদ্যমে শুরু হয়। তুমি বোঝো না, তুমি আমার শান্তিও, তুমি আমার অস্থিরতাও। কেবল আজ একটু সম্মতি দাও, প্রমিস করছি একটুও কষ্ট দেব না। সিরাত তার ঠোঁটের নিচে কামড়ে ফেলে, তার হৃদস্পন্দন দ্রুত ধূপধাপ করছে। রওনফ হাত বাড়ায়, কিন্তু তার গালের উপর থেমে যায়, স্পর্শ করে না। 1 ইঞ্চি দূরে কেবল তার উষ্ণতা। দেখেছ, তোমাকে না ছুঁয়েও আমি তোমার খুব কাছে থাকতে পারি, কারণ তোমাকে আমি সম্মান করি। প্লিজ সোনা, আজ আর কখনো জোর করব না। সিরাতের চোখে অশ্রু চিকচিক করে, ভয়ে নয়, আবেগের। রওনফ মুখটা আরও কাছে আনে, কণ্ঠ ফিসফিসে নিচে, ভয় পাই না কলিজা, তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে অনুভব করতে এসেছি যে তুমি আমার আর আমি তোমার। আজ আমি তোমার পাশে থাকতে চাই, খুব খুব কাছে থাকতে চাই, এতটাই কাছে যেখানে থাকলে তোমার নিজেকে পরিপূর্ণ মনে হবে। তোমাকে ঘুরিয়ে আনতে চাই সুখের সাগরে। যাবে আমার সাথে সেথায়, যেখানে রাত কেবল গভীর থেকে গভীর হয়, কিন্তু ভোরের আলো আর ফোটে না। সিরাত শ্বাস আটকে তাকিয়ে থাকে। রওনফ তার উপর ভর দিয়ে নেই, শুধু হাত দিয়ে বিছানায় ভর দিয়ে ঝুঁকে থাকে। তার চোখে গভীর কোমলতা। শুধু একবার বলো, থাকো। আমি তোমাকে এমনভাবে আগলে রাখবো যেন বাইরের পুরো পৃথিবীটাই থমকে যায়। এমনভাবে আড়াল করে নেব পৃথিবীর কোনো কলঙ্ক, কোনো দাগ,
তোমার শরীর স্পর্শ করতে পারবে না। রওনক তার দিকে আকুতি ভরা দৃষ্টিতে তাকায়। চোখে এক রাশ নেশা, এক রাশ উন্মাদনা, এক রাশ চাওয়া, আপন মানুষটাকে নিজের করে পাওয়ার আকুতি। সিরাত সবটাই বোঝে, সবটাই মানে। মন মস্তিষ্ক তাকে দুদিকে টানছে। মন বলছে বিলীন করে দে ওই লোকটার মাঝে। মস্তিষ্ক বলে, যাকে মনে জায়গা দিতে পারলি না তাকে শরীরে জায়গা দিবি? মন মস্তিষ্কের যুদ্ধে একসময় মন জয়ী হয়। চিকচিক করা চোখে দৃষ্টি মেলে রওনকের সাথে সে তার দিকেই তাকিয়েছিল। রওনকের চোখ দুটো আজ তার কাছে খোলা বইয়ের মতো মনে হচ্ছে, যেখানে তাকে পাওয়ার এক অকুলতা। সিরাত গলার স্বর খুঁজে পায় না, শুধু খুব ধীরে, খুব আস্তে বলে, থাকুন। রওনকের ঠোঁটে ধীর প্রশান্ত এক হাসি ফুটে ওঠে। এই তো আমার জান। সে খুব ধীরে, অতিরিক্ত সতর্কতায় তার চুলে হাত রাখে, নরম, উষ্ণ, নিরাপদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটা ভরসা আমি আগলে রাখব। আজ তুমি যতটা কাছে আসতে চাও কেবল সেই সীমায় থাকব। সিরাত একটু শান্ত হয়, চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করে। রওনক খুব নরম স্বরে বলে, আজ কোনো তাড়াহুড়ো নয়, ধীর স্থিরভাবে। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। ঘরের বাতাস বদলে যায়। আর সিরাত প্রথমবার অনুভব করে ভয় আর দুশ্চিন্তার ভেতরেও রওনকের উপস্থিতি তাকে গভীর নিরাপত্তায় ঢেকে রাখছে। রওনক আস্তে আস্তে এগিয়ে আসে সিরাতের আরও কাছে। মন ভরে দেখে নেয় ভাসা ভাসা চোখ দুটো যা বন্ধ, ফুলো ফুলো গালগুলো যা রক্তিম আভা ধারণ করেছে, পাতলা ঠোঁট দুটো পাল্লা দিয়ে কাঁপছে। তার অবস্থা দেখে হালকা হাসে, মুখটা এগিয়ে আনে, নাকের সাথে নাক মিশিয়ে নেয়, একটু চেপে হালকাভাবে ঠোঁটে ঠোঁট রাখে সিরাতের। সিরাতের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। রওনক আস্তে করে পিঠের নিচে হাত দিয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয়, ঠোঁটে ঠোঁট রেখেই বলে, ভয় নেই জান, আমি আছি তো। ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট মিশে যায়। দুজোড়া ঠোঁটের মাঝে ঘর্ষণ আর ঘন শ্বাসের শব্দ ঘরটাকে মুহূর্তে আরও উত্তপ্ত করে তোলে। ক্রমশই ঠোঁটের ক্রিয়া বৃদ্ধি পায়। ঠোঁট ছেড়ে নিচে নামতে শুরু করে, থামে কণ্ঠদেশে এসে। টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে দেয় নারীর দেহের কিছু অংশ। অন্যদিকে হাতের স্পর্শ গভীর হতে থাকে, কামিজ গলিয়ে তা প্রবেশ করে ভেতরে, উন্মুক্ত উদরে চলে যায় তাদের উন্মাদনা। নারী দেহ বারে বারে কেঁপে ওঠে। প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তাকে বেসামাল করে তুলেছে। পুরুষালী রুক্ষ এক হাত কোমর বেয়ে উপরে উঠতে শুরু করে স্পর্শ করে নারীর দেহের সংবেদনশীল এক অংশ। নারী দেহ ছটফটিয়ে ওঠে, দাঁতে তাপ চেপে সয়ে নেয় সবটা। আস্তে আস্তে সরে যায় শরীরের ওপরের অংশের আবরণ, সংকুচিত হয়ে যায় সিরাত। উন্মাদ পুরুষটির নেশালো দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তার সম্পূর্ণ শরীরে। এমন দৃষ্টি দেখে লজ্জায় মিশ্রিত কণ্ঠে বলে, লাইটটা অফ করে দিন না। রওনক তার কথায় বেশ বিরক্ত হয়। কিছু একটা ভেবে ঠোঁটে ফুটে ওঠে দুষ্টু হাসি। সিরাতের ওপর থেকে সরে বিছানা থেকে নেমে লাইটটা অফ করে দিয়ে ফিরে আসে তার কাছে। পুনরায় সিরাতের উপর ঝুঁকে বলে, আর কোনো কথা শুনবো না, যা হবে চুপচাপ সয়ে নেবে, যা বলার যা করার সকালে বলবে, তখন সব শুনবো। সিরাত, আপনি তো বলেছিলেন। রওনক, কোনো কথা না, হুঁশে থাকলে মানুষ অনেক কিছুই বলে। এখন আমি হুঁশ হারা, নিয়ন্ত্রণ হারা, তাই নিজের কাজের কোনো গ্যারেন্টি দিতে পারছি না। সরি পাখি। সিরাত কিছু বলতে যায়, ততক্ষণে রওনক তার ঠোঁট দ্বারা কথা আটকে দেয়। যত রাত গভীর হয় বেসামাল পুরুষটির উন্মাদনা বৃদ্ধি পায়। দীর্ঘশ্বাস, ঘাম, গোঙানির আওয়াজে ঘর মুখরিত। সিরাতের চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। লোকটা নমনীয় হবে বলেও তাকে এক চুলও ছাড় দেয়নি।
কিছু বলতেও পারছে না, না পাচ্ছে সইতে। একটা সময় পর দেহটি ক্লান্তি নেমে আসে। ঘাম মিশ্রিত শরীরটা মিশিয়ে দেয় নারীর দেহের সাথে। মাথাটা বুকে রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। নিজেকে একটু সামলে নীরবতা ভেঙে হাঁপিয়ে ওঠা গলায় বলে, সরি পাখি, 7 বছর পর তো তাই। অসভ্য লোক, সরুন, আপনি নিজের বালিশে গিয়ে ঘুমান। বিবাহিত পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হলো এটা। বিয়ের পর যে পুরুষ বালিশে ঘুমায় সে আসলে কোনো পুরুষই না। ভাষণ শেষ হলে সরবেন আপনি? হুম, শিমুল তুলোর ওই বালিশের চেয়েও নরম তো এই বালিশটা। আরে ভাই, ওয়াশরুমে যাব আমি। এত কিছুর পরও তোমার আমাকে ভাই মনে হয়? কি করলাম সারা রাত এত পরিশ্রম করে? সব পরিশ্রম তো মাটি করে দিলে। আপনি তো চরম লেভেলের নষ্ট একটা পুরুষ। এতদিন তো বেশ ভালো ভাবতাম আপনাকে। এটা তোমার ভুল যে তুমি আমাকে ভালো ভেবেছ। আমি বরাবরেরই নষ্ট। এতদিন মৌখিকভাবে বোঝায়নি, তাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আজ। অসভ্যতাকারে সেই রওনককে ধাক্কা দিয়ে একপাশে ফেলে দেয়। সে তাড়াতাড়ি উঠে বসে পড়ে। তার রাতের পরা 3 পিস স্টার ওড়না, যা বুকের সাথে হাঁটু পর্যন্ত জড়ানো। বিছানা থেকে এক পা নিচে নামিয়ে ফ্লোরে স্পর্শ করে দাঁড়াতেই শরীর ব্যথায় নীল হয়ে আসে। ধপ করে আবারও বিছানায় বসে পড়ে। রাগে দুঃখে তার চোখে পানি চলে আসে। উল্টো ঘুরে শুয়ে থাকা রওনক এবার তার দিকে তাকায়। সিরাতের এরূপ অবস্থা দেখে তার যেমন মায়া হয় তেমন হাসিও পায়। কিন্তু এখন যদি সে হাসে তবে তার রক্ষে থাকবে না। তাই হাসি চেপে উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত তার উপস্থিতি টের পায়, তবুও নড়ে না। রওনক এগিয়ে তার কোমর আঁকড়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে, সরি পাখি, বুঝতে পারিনি এত কষ্ট হবে তোমার। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। চলো তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি। সিরাত রেগে মেগে ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বলে, থাক, মেলা উপকার করেছেন, আর দরকার নেই। শুরুতে তো কত ভালো ভালো কথা। আমি একটুও কষ্ট দেব না, নমনীয় থাকবো। এই নমনীয়তার ছিরি এখন সরি না? কোথায় গেছে সেসব ভালো কথাগুলো? রওনক ঘাড় ঘুরিয়ে বিড়বিড় করে বলে, মুরগি ধরার আগে সব শিয়ালই ভালো ভালো কথা বলে। তুমি বোকা, তাই বোঝোনি। সিরাত বলে, এই কি বিড়বিড় করেন? যা বলার জোরে বলেন। রওনক বলে, জোরে বলি আর তুমি বাড়ি মাথায় ওঠাও। আমার একটা সম্মান আছে বাড়িতে। সিরাত বলে, হাহ, সম্মান? সে তো কম্বলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। আগে ঘরের সম্মান বাঁচান, তারপর বাড়ির সম্মানের কথা চিন্তা করেন। আর নেক্সট কখনো না। আপনি কালই ঢাকায় ফিরবেন, আমি যাব না আপনার সাথে। তার কথা শেষ করে সে কোনো মতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এদিকে রওনক হা হয়ে চেয়ে আছে তার যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, এ কি বলে গেল ওই 2 আঙ্গুলের মেয়ে? তার কথায় কিছু আন্দাজ করতে পেরেই কম্বলের দিকে তাকায়। অমনি চেহারা আতঙ্ক ছেয়ে যায় তার, যেন মাথায় হাত। যা করেছে ঘোরের মাঝে করেছে, তাই বলে এভাবে খোলামেলাভাবে সামনে থাকার মতো এত নির্লজ্জ এখনও সে হয়ে উঠতে পারেনি। পরদিন সকালে রওনকের ঘুম একটু দেরিতেই ভাঙে। সে পাশ ফিরে দেখে সিরাত গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখটা তার মলিন। একটু মায়া হয় তার। যতই হোক, তার তুলনায় মেয়েটা অনেকটাই ছোট। একটু নমনীয় হলে ক্ষতি কী ছিল? কিন্তু সেই সময় কি আর সেই সব কথা মাথায় ছিল? সে ফ্রেশ হয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে দরজা চাপিয়ে চলে যায়। ভোরের আলো ফুটেছে অনেক আগে। বসার ঘরে আজমল, মুনাব্বার, ইশতিয়াক, রামিম বসে চা খাচ্ছে। সেও এগিয়ে গিয়ে বসে সেখানে। রাবেয়া তার দিকে 1 কাপ চা এগিয়ে দেয়। রাবেয়ার স্বামী আসতে পারেনি, একটা কাজে আটকে গেছে সে। রওনককে দেখে আজমল শিকদার বলেন, আজ এত বেলা করে উঠলে যে, শরীর ঠিক আছে? রওনক, না আব্বু, শরীর ঠিক আছে। রাতে মিসকাতে শরীর একটু খারাপ হয়ে যায়, তাই রাতে ঘুম হয়নি। আজমল বলে, সিরাতের শরীর এখন কেমন? কি হয়েছে ওর? রওনক বলে, মাথা ব্যথা উঠেছিল, এখন মোটামুটি ভালোই। শেষ রাতে ঘুমিয়েছে, এখনও ওঠেনি।
ইশতিয়াক বলে, তাহলে আর ওকে জাগানোর দরকার নেই। সকালের খাওয়া দাওয়া শেষে মুন্নাবাস সাহেব তার পরিবার নিয়ে চলে যান। যাওয়ার আগে প্রত্যেককে সারার সাথে দেখা করে। সব শেষে আসে মাশরাফি পালা। সে সারার কাছে এগিয়ে আসে। সারা সোফায় বসা, ইশতিয়াক শিকদারের পাশে হুইল চেয়ারে বসে আছে। সকাল সকাল আতিয়া এসে তাকে বাইরে নিয়ে আসে। মাশরাফি এগিয়ে গিয়ে সারার সামনে হাঁটু গেড়ে বসে, এক হাত ধরে বলে, যাচ্ছি, আবার কবে আসি ঠিক নেই। তুই পারলে যাস, বা যদি কখনো যেতে মন চায় আমাকে কল দিস, আমি এসে নিয়ে যাব। এখন তো তোর সখী নেই, কার জন্যই বা যাবি তুই? তবুও যাস, আম্মু আব্বু সবার ভালো লাগবে। সারা তার দিকে তাকিয়ে বলে, কিভাবে যাব আমি তো হাঁটতেই পারি না। মাশরাফি হাতে একটু চাপ প্রয়োগ করে বলে, ভাইয়া আছে তো, যখন ইচ্ছে হবে বলবি, যখন বাইরে যেতে ইচ্ছে করবে শুধু একটা কল করবি, ব্যাস আমি হাজির হয়ে যাব। সারার মুখটা বেশ উজ্জ্বল দেখায়। সে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানায়, মানে সে যেতে চায়, কলও করবে। মাশরাফি বলে, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ওষুধগুলো সময় মতো খাবি। ওষুধ না খেলে সুস্থ হবে কিভাবে? তোর সুস্থতার উপর নির্ভর করছে আমার স্বস্তি, আমার শান্তি। সারা সুস্থ হয়ে উঠলে কিছুটা হলেও বোঝা হালকা হবে। সারার মাথা নেড়ে সায় জানায়। মাশরাফি তার হাত ছেড়ে উঠে দাঁড়ায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে স্থান ত্যাগ করে। পাশে বসা ইশতিয়াক সব দেখে, তার সব কথা শোনে, ভাবে হাসি খুশি ছেলেটা কীভাবে ভেঙে পড়েছে। মনে মনে দোয়া করতেও ভোলে না তার জন্য। সিরাতের ঘুম ভাঙে 10টার দিকে। আশেপাশে চোখ বুলায়, নজরে আসে সোফায় বসা নাহিলকে। সে তার ফোনে কিছু একটা করছে। সিরাত এক ঝটকায় বিছানা ছাড়ে, শরীরটা এখন আগের চেয়ে বেশ ভালো। সে এগিয়ে যায় সোফার দিকে, ছো মেরে নাহিলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। নাহিল আতঙ্কিত হয়ে উপর দিকে তাকায়, নজর পড়ে সিরাতকে। সিরাত রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তুই আবার আমার ঘুমের সুযোগ নিয়ে ফোনের লক খুলেছ? কাল রাতেও ফোন নিয়েছ, রাত জেগে ফোন দেখেছ, এগুলো বলবো তোমার বাবাকে? নাহিল বেশ ভয় পেয়ে যায়, বলে, প্লিজ বাবাকে বলো না, আর এমন করব না। কাল আমি ফোন নেইনি তো, ইনান নিয়েছে, তারপর আমাকে পাঠিয়েছিল তোমার কাছে ফোনের লক খুলতে। তাই বলে তুমি ঘুমের সুযোগ নেবে? এটাকে কি বলে জানো? চুরি। কারোর অনুমতি ছাড়া কারোর জিনিস ধরাকে চুরি বলে, সেটা হোক বাবা মায়ের বা বাইরের কারোর। তুমি ওদের সাথে থেকে থেকে এইসব শিখছো? নাহিল বলে, সরি, আর হবে না, প্লিজ বাবাকে বলো না, বাবা খুব বকবে আমাকে। সিরাত বলে, তুমি কাজই করেছো বকা খাওয়ার মতো, আর ওরা বললেই তোমাকে ফোনের লক খুলতে আসতে হবে? এখন ওরা যদি বলে অন্য কারোর জিনিস আনতে, তুমি এনে দেবে? নাহিল দুদিকে মাথা নাড়ে, মানে সে করবে না। নাহিল এগিয়ে আসে, সিরাতের কোমর জড়িয়ে ধরে কোমরে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে সিরাতের মুখের দিকে তাকায়, বলে, প্লিজ বলো না, আমি আর কখনো ওদের কথা শুনবো না। তোমার লক্ষ্মী ছেলে হয়ে থাকবো, তুমি যা বলবে সব শুনবো, কোনো দুষ্টুমি করব না। তোমার আর আমার পেছনে ছোটাছুটি করতে হবে না, তোমার একবারও বলাতেই সব করব। প্লিজ তবুও বাবাকে বলো না, বলবে না তো? সিরাত একটু অবাক হয়। রওনক ছাড়া কারোর কাছে এভাবে স্বীকারোক্তি দেয় না। রওনক ছাড়া এইভাবে কারোর কোমর জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করে না। তার মনে এক রাশ ভালো লাগা ছেয়ে যায়। ছেলের এমন স্বীকারোক্তি দেখে তার মন নরম হয়ে যায়। বলে, ঠিক আছে, এবারের মতো ছাড়, এরপর আর এমন কিছু করলে বাবাকে বলে মার খাওয়াবো, মনে থাকবে? নাহিল উপর নিচে মাথা নাড়ে, মানে মনে থাকবে তার। সে সিরাতকে ঝুঁকতে বলে। সিরাত তার দিকে ঝোঁকে। নাহিল টুপ করে দুগালে দুটো চুমু খেয়ে দৌড় দেয়। সিরাত তার কাণ্ডে একটু শব্দ করেই হাসে। এমন সময় রওনক ঘরে ঢোকে। ছেলেকে দৌড়ে যেতে দেখে সে একটু ভ্রু কুঁচকে তাকায়। ছেলে তাকে দেখেও ব্রেক করে না।
একই গতিতে ছুটে চলে। ভেতরে ঢুকে সিরাতকে হাসতে দেখে বলে, এত হাসির কারণ? তোমার ছেলেকে দেখলাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কি ব্যাপার? সিরাত বলে, সিক্রেট, আপনাকে বলা যাবে না। রাওনাফ এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতের পেছনে থেকে দু হাতে জড়িয়ে ধরে বলে, কি এমন সিক্রেট যা আমাকে বলা যাবে না? সিরাত রাওনাফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আপনার আর আপনার ছেলের দুজনেই সুবিধাবাদী, সুযোগ বুঝে কথা আদায় করে নিতে পারেন। এক প্রকার খোঁচা দিল তাকে কাল রাতের ঘটনা নিয়ে। রাওনাফ আরও একটু চাপ প্রয়োগ করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, কোন কোম্পানির প্রোডাক্ট দেখতে হবে না? সিরাত বলে, হ্যাঁ জানি, রাওনাফ শিকদার কোম্পানির প্রোডাক্ট। ছাড়েন, সারাদিন গায়ে পড়ার ধান্দায় থাকেন। রাওনাফ ঘাড়ে একটা কামড় বসিয়ে তাকে ছেড়ে দেয়। শুধু সারা দিন না, সারা রাতও আছে, এটা বলো না কেন? সিরাত বলে, সীমা ছাড়া অসভ্য তাকেই বলে যাকে রাওনাফ শিকদার বলে। রাওনাফ বলে, সীমা ছাড়া বেয়াদব তাকেই বলে যাকে মিসকাত শিকদার বলে। বেয়াদব মহিলা কোথাকার, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখায়নি তোমাকে? সিরাত বলে, না শিখিনি, আব্বু ওই বইটা কিনে দেয়নি। রাওনাফ আর কথা না বাড়ায় না। এই বাচাল মেয়ের সাথে যত কথা বলে পারবে না সে। শেষে দেখা যাবে সোজা সম্মানে হাত দিয়ে বসবে। তাই সে বিছানার পাশে ড্রয়ার থেকে 2 পাতা ওষুধ এনে সিরাতের হাতে দেয়। সিরাত একটা পাতা নিয়ে অন্যটা ফিরিয়ে দেয়, বলে, এটার কোনো প্রয়োজন পড়বে না। রাওনাফ ভুলে বসেছিল সিরাতের অক্ষমতার কথা। সে মনে মনে নিজেকে গালি দেয়। সকালে তাড়াহুড়ো করে ওষুধ এনেছে সে, তখন খেয়াল ছিল না তার। অজান্তেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল। রাওনাফ বলে, সরি, মনে ছিল না। সিরাত বলে, সমস্যা নেই, এরপর থেকে খেয়াল রাখবেন। সিরাত ঔষধের পাতাটা টেবিলের উপর রেখে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। মিথিলা চুলায় তরকারি বসিয়েছে। এমন সময় রান্নাঘরে সিরাত এসে হাজির হয়। তাকে দেখে মিথিলা বলে, কিছু কি লাগবে বড়জা? সিরাত তার সম্বোধনে একটু বিরক্ত হয়, তবুও বলে, একটু আদা চা করতে এসেছিলাম, কিন্তু তুমি তো রান্না করছো। মিথিলা, এখনই করতে হবে? মানে রান্না শেষ করে করলে হবে না? আর এই অবেলায় চা খাবে? সিরাত বলে, একটু ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা করছে তাই। আচ্ছা তুমি রান্না করো, রান্না শেষে ডেকে দিও, আমি করে নেব। মিথিলা বলে, আচ্ছা তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি রান্না শেষে চা করে দিয়ে আসবো। সিরাত বলে, আচ্ছা। সিরাত রান্নাঘর ত্যাগ করে। সকাল থেকে শুয়ে থেকে শরীর ম্যাজ ম্যাজ করছে, তাই আর ঘরে গেল না সে। চলে গেল সারার কাছে। সারাকে সায়রা বেগম খাইয়ে দিচ্ছে। সারা বোনকে দেখে ভেতরে এসে পাশে বসতে বলে। সিরাত গিয়ে তার পাশে বিছানায় উঠে বসে। সিরাত, আম্মু ওকে এখন খাওয়াচ্ছ? সকালের ওষুধগুলো কখন খাবে? সায়রা বলে, সকাল থেকে জোর করছি, বলে বমি আসছে, খেতে ইচ্ছে করছে না। সিরাত বলে, এই তুই কি সকালের ওষুধ দুপুরে খাবি? এরকম করলে সুস্থ হবি তুই? সারা বলে, আমি কি করব খেতে ইচ্ছে না করলে? সিরাত বলে, তা খেতে মন চাইবে কেন? সারাদিন যদি হাবিজাবি চিপস চকলেট খেয়ে বেড়াস তাহলে ভাত তরকারি কিভাবে যাবে পেটে? সারা, আমি খাই না ওইসব। সায়রা, তুমি খাও না? তোমার তোষকের নিচে প্যাকেটগুলো ভূতে এসে রেখে যায়। সিরাত বলে, আম্মু জানো না তুমি, ও ঈশান ইনানকে দিয়ে এগুলো আনায়। জানে যে বড়রা কেউ এনে দেবে না, ওগুলোকেও ভাগ দেয়, সেই লোভে ওরা এনে দেয়। সায়রা বলে, তুই এই কাজ করে বেড়াস, তাই জন্য তো ভাত তরকারি ভালো লাগে না। তিনজনের মাঝে বেশ কিছুক্ষণ আলাপ চলে। পুরোটাই ছিল সারাকে নিয়ে। সায়রা বেগম আগের মতো আর সিরাতের সাথে রাগারাগি করে না, কথা বলে মোটামুটি, তবে তা পুরোটা জুড়েই থাকে তার ছোট মেয়ে সারা।
সিরাত নিজের ঘরে বসে ফোন দেখছে আর চা খাচ্ছে। ফোনে মূলত বন্ধুদের সাথে কথা বলছে। সামনে পরীক্ষা, তা নিয়ে আলোচনা হচ্ছে। এর মাঝেই ঘরে প্রবেশ করে রওনক, হাতে তার খাবারের থালা। সে এগিয়ে গিয়ে সোফায় বসা সিরাতের সামনে টেবিলে খাবারের প্লেট রেখে সেও পাশে বসে। রওনক বলে, বেলা বাজে 11টা, সকালের নাস্তাও করনি, তার উপর খালি পেটে চা খাচ্ছ কেন? সিরাত দৃষ্টি ফোনে রেখেই বলে, গলা ব্যথা করছে তাই খাচ্ছি। রওনক, খাবার এনেছি, চা শেষ করে দ্রুত খেয়ে নাও। সিরাত বলে, রেখে যান, পরে খেয়ে নেব। রওনক বলে, পরে আর কখন, দুপুরে? সিরাত বলে, বললাম তো খাবো, রেখে যান। রওনক উঠে চলে যায়। সিরাত আবারও ফোনে নজর দেয়। কিছু সময় বাদে রওনক আবারও এসে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে মাখতে শুরু করে। মুখে লোকমা তৈরি করে সিরাতের মুখের সামনে ধরে। সিরাত রওনকের দিকে তাকিয়ে বলে, বললাম তো পরে খাবো। রওনক বলে, এখনই খাবে। সিরাত বলে, সব কিছুতে কেন এত জোর খাটান? নিজের জেদটা অন্যের উপর চাপিয়ে দিতে মজা পান? রওনকের চোখ লাল হয়ে ওঠে। চোয়াল শক্ত করে এক হাত দিয়ে সিরাতের মুখ চেপে ধরে গালে খাবার পুরে দেয়। সিরাত চেঁচিয়ে ওঠে, আপনি কিন্তু বেশি বেশি করছেন, সব সময় গায়ের জোর দেখাবেন না। রওনক বলে, গায়ের জোর দেখাতে চাইও না, তুমি বাধ্য করো আমাকে। রাগ যদি আমার উপর থাকে সেটা আমার ওপরই দেখাও, খাবারের ওপর কেন রাগ দেখাচ্ছ? সিরাত বলে, খাবো না আমি, আর জোর করলে আমি কিন্তু প্লেট ছুঁড়ে ফেলে দেব। রওনকের এবার রাগ উঠে যায়। এই মেয়ে, গলা নিচে নামাও, বাড়িতে আরও লোকজন আছে, আর প্লেটে হাত দিয়ে দেখো এক চড়ে দাঁত ফেলে দেব। সিরাত দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, এখন তো চড়াবেনই, নিজের কাজ শেষ না, এখন তো চড় মারবেন। তখন তো জান, সোনা, কলিজা ছাড়া মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না। রওনক তার কথায় বেজার বিরক্ত হয়। রওনক বলে, তুমি এখনও আমার জান, কলিজা, সোনায় আছো, কিন্তু যেভাবে সেধে পড়ে ঝগড়া করতে আসছো, তাতে তুমি নিশ্চয়ই দু একটা চড় খাবে। সিরাত বিস্ময়ে তুঙ্গে চলে গিয়ে বলে, আপনি আমাকে মারবেন? রওনক বলে, মার খাওয়ার মতো কাজ করলে মার তো খাবেই, কথা না বাড়িয়ে চুপচাপ খাও। সিরাত তার কথার পিঠে কিছু বলতে চায়, তবে রওনক জোর করে মুখে খাবার পুরে দেওয়ায় আর কিছু বলতে পারে না। খাওয়া শেষ করে রওনক সিরাতের হাতে একটা ওষুধ ধরিয়ে দেয়। সিরাত পূর্বের ন্যায় ঘাড় তেরামি করে তাকে জোরপূর্বক ওষুধটা খাইয়ে দেয়। এটার কোনো দরকার ছিল না, এটা পেন কিলার, ওটা ফেলে দিয়েছি। সিরাত ওষুধ খেয়ে মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তার মন হয়তো একটু ভার হয়েছে। রওনক সিরাতকে টেনে তার উরুর উপর বসিয়ে দেয়। সিরাত জোর করে উঠতে চায়। রওনক দু হাতে চেপে ধরে বসিয়ে রাখে। একটা সময় সিরাতও হাল ছেড়ে দেয়। একটা সময় সিরাত তার বুকে মাথা এলিয়ে দেয়। রওনক বলে, এমন করলে কিভাবে হবে বলো? সিরাত বলে, কি করেছি আমি? রওনক বলে, আমরা স্বামী স্ত্রী সোনা, বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তাই না? একটা সম্পর্ক শুধুমাত্র একটা ছেলে মেয়ে বা তার পরিবারের সম্মতিতে হয় না, একটা সম্পর্ক তৈরি হয় সৃষ্টিকর্তার হুকুমে। তেমনি আমাদের সম্পর্কটাও সৃষ্টিকর্তার হুকুমেই হয়েছে। আমি চাই না এমন হালাল একটা সম্পর্ক হেলায় নষ্ট করতে, তাই আমি প্রতিদিনই এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি। কিন্তু তুমি যদিও এক পাও না এগাও, তবে আমাকে তো পিছিয়ে যেতে হবে। এরপর কি হবে? সম্পর্কটা ভেঙে যাবে। রওনক একটু থামে, সিরাতের মাথায় মুখ ঠেকিয়ে বলে, একটা প্রশ্ন করব, উত্তরটা মন মস্তিষ্ক উভয় থেকেই দেবে। সিরাত উপর নিচে মাথা নাড়ে। রওনক, তুমি কি চাও? এই সম্পর্কটা থাকুক নাকি ভেঙে দিতে চাও? যা বলবে মন থেকে, কোনো জোর জুলুম নেই এতে, বলো। সিরাত কিছু বলে না। এমন কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হবে তা কখনো আন্দাজ করেনি। সিরাতকে চুপ থাকতে দেখে বলে, কি হলো বলো? এই যে এতগুলো দিন একসাথে কাটিয়েছো, এতে কি আমার সন্তান বা এই সংসারটার প্রতি একটুও মায়া হয়নি? চুপ করে থাকবে না। তোমার চুপ থাকাকে আমি ধরে নেব যে
তুমি চাও না সম্পর্কটা রাখতে, ভেঙে দেবে। কি তাহলে? তুমি যা বলবে তাই হবে। সিরাতের কলিজায় মোচড় দিয়ে ওঠে। সে দুহাত তুলে রওনফের পিঠ আঁকড়ে ধরে আবার মিশে যায় তার বুকে। রওনফও তাকে চেপে ধরে বুকের মাঝে। সিরাত এবার নীরবতা ভাঙে। সে বলে, আমি চাই না এই সম্পর্কটা ভেঙে যাক, তবুও কোথাও এসে আমাকে আটকে দেয়। আমি সহজ হতে পারছি না। আপনার মতো করে কেউ বোঝে না আমাকে। আপনার মতো করে কেউ কখনো এত গুরুত্ব দেয়নি আমাকে। যেভাবে আগলে রাখেন, যেভাবে আমার সব কথা গুরুত্ব দেন, এই যাবৎকালে কেউ করেনি। তাই তো আপনার কাছে এসে সব বাচ্চামো ভুলগুলো করে বসি। সবাই বলে আমি খুব বুঝদার, খুব শক্ত একটা মেয়ে, কিন্তু বিশ্বাস করুন আমি একটুও বুঝদার না, একটুও শক্ত না। আমি কিছু বুঝি না, কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু না। কে ভালো কে মন্দ কিচ্ছু জানি না। রওনক সিরাতের মুখটা উঁচু করে ধরে, কপালের মাঝে রুক্ষ অধৈর্যরা গভীরভাবে ছুঁয়ে দেয়। সিরাত চোখ বুজে নেয়। তার চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। সিরাত সেইভাবেই বলে, কাল রাতে যখন আপনি 7 বছর কথাটা উল্লেখ করলেন, এক নিমেষে ভেতরে তৈরি হওয়া ভালো লাগাটুকু হারিয়ে যায়। মনে পড়ে যায় আমার পূর্বেও কোনো নারী আপনার খুব কাছে ছিল। 7 বছর পূর্বে আপনি সেই নারীতেই মেতেছিলেন। খুব কষ্ট পেয়েছিলাম তখন। হয়তো ভালোবাসতে পারিনি, তবে স্বামী তো। রওনক যেন একটু অবাক হয়। তার বলা সেই কথাটা সে অত কিছু ভেবে বলেনি। তার এই ছোট্ট কথাটা যে সিরাতকে এভাবে আঘাত করবে সে বুঝতে পারেনি। সিরাত আবারও বলতে শুরু করে, মনে আছে কদিন আগে আপনি বলেছিলেন না যে বাঙালি নারী না স্বামীকে নিয়ে হিংসা করে? কাল আমার মধ্যে সেই হিংসাটাই জেগেছিল। নিজের এমন অনুভূতি দেখে আমি নিজেও অবাক হই। জানি এটা নিছক বোকামি, কিন্তু কী করব, নারীর মন তো। এরপর যখন ঔষধের 2য় পাতাটা দিলেন, তখন নিজের অক্ষমতার কথাটা নতুন করে স্মরণ হলো। এতদিনে ভুলেই বসেছিলাম এই কথাটা। এইসবের জন্য না চাইতেও আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনার এইসবে কোনো দোষ ছিল না। সরি, যা যা বলেছি সব কিছুর জন্য। রওনক তার কপালে ঠোঁট টেকিয়ে বলে, আমি সরি সোনা, আমি এত কিছু ভেবে কথাটা বলিনি। কিভাবে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। আমি বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। সিরাত মাথাটা সরিয়ে এনে বলে, বাদ দিন এখন এইসব কথা। আমি কাল একটু বাইরে যেতে চাই। ওরা সবাই আসবে, ওদের সাথে একটু দেখা করব। আপনি অনুমতি না দিলে আম্মু বের হতে দেবে না। রওনক বলে, কোথায় যাবে? সিরাত বলে, তেমন কোথাও না, কলেজের কাছে একটা ক্যাফে আছে না, ওখানে। আপনি কিন্তু না করবেন না। আগেও একদিন আপনার জন্য যেতে পারেনি। রওনক সিরাতকে পুনরায় টেনে এনে বলে, যাবে, তবে একটা শর্ত আছে। যদি মানতে পারো তাহলে যেতে পারবে। সিরাত, কি শর্ত? রওনক, এগিয়ে এসো, কানে কানে বলি। সিরাত একটু ঘাবড়ে যায়। কি এমন শর্ত দেবে যে কানে কানে বলতে হবে? চোখ মুখে চাহনি তো ভালো ঠেকছে না, তবুও সাহস করে এগিয়ে যায়। রওনক তার কানে কানে কিছু বলে, যা সুরে সিরাতের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ছিটকে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে, জীবনেও না, একদম দূরে দূরে থাকবেন আমার কাছে। আপনি একটা চরম অসভ্য লোক। আমি আপনাকে একটুও বিশ্বাস করি না। রওনক উঠে আসে, ধীর পায়ে এগিয়ে যায় সিরাতের দিকে। চোখে মুখে সেই রাতের নেশা। সিরাত পেছোতে পেছোতে বিছনায় পড়ে যায়। রওনক ঝুঁকে তার দুপাশে হাত দিয়ে আটকে দিয়ে বলে, আমার কথা না মানলে কাল যেতে পারবে না। সিরাত বলে, আপনি কিন্তু ঠিক করছেন না। রওনক তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, যা করছি একদম ঠিক। এখন মানলে যেতে পারবে, না হলে বাড়িতেই থাকবে। সে সিরাতকে উপর থেকে সরে গিয়ে পাশে শুয়ে পড়ে। সিরাত এত সময় চোখ মুখ খিচিয়ে রেখেছিল। রওনক সরে যেতে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলে, কি মনে করেছেন আপনি যেতে না দিলে আমি যেতে পারবো না? কালকের দিন পর তো আপনি এমনিতেই চলে যাবেন। এরপর আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। রওনক এক হাত ভাঁজ করে মাথার নিচে দিয়ে সরাসরি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, এমন
হাল করে রেখে যাব যে সুস্থ হয়ে বিছানা ছাড়তে ছাড়তে আবার বিছানায় নেওয়ার সময় হয়ে যাবে। সিরাত এমন বেফাঁস কথা শুনে তার দুগাল লাল আভায় ছেয়ে যায়। সে দ্রুত ঘর ত্যাগ করে। মাঝে কেটে যায় একটা দিন। আজ রওনক ও নাহিল ঢাকায় ফিরে যাবে। সিরাত এখানেই থাকবে কয়েকদিন। কলেজের কিছু কাজ আছে, সেদিন তার আর বাইরে যাওয়া হয় না। দুপুর গড়াতেই তার গলা ব্যথা, কাশি বেড়ে যায়। এরপরে আর যাওয়া হয় না। সে যায়নি তাই তার বন্ধুমহলও সেদিনের সাক্ষাৎ বাতিল করে। নাহিল সকাল থেকে মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে। রওনক বারে বারে তাকে তৈরি হওয়ার জন্য তাড়া দিচ্ছে, তবুও তার কোনো নড়চড় নেই। তা দেখে সিরাত অসুস্থ শরীরে তার জন্য খাবার নিয়ে আসে ঘরে। নাহিল তখন মুখ ভার করে শীতের কাপড় পরছে। নাহিল একবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে আবার নিজের কাজে মন দেয়। সিরাত খাবারের প্লেটটা টেবিলে রেখে তার দিকে এগিয়ে যায়। পেছন থেকে দু ঘাড়ে হাত দিয়ে বলে, মন খারাপ করে না বাবা, আমি তো মাত্র কয়েকটা দিন থাকবো, এরপর তো আবার তোমাদের কাছে চলে যাব। নাহিল বলে, কেন থাকবে কদিন? তোমার তো আমাদের সাথে যাওয়ার কথা, এখন আবার থাকবে কেন? সিরাত বলে, বাবা, তোমার যেমন স্কুল আছে যার কারণে তোমাকে যেতে হচ্ছে, আমারও তেমন এখানে কলেজ আছে, আর কলেজে একটু কাজ আছে। তা না হলে কি তোমাদের রেখে এখানে থাকতাম নাকি? নাহিল বলে, বাবাকে বলো না আমাকেও রেখে যেতে, ওখানে আমার একা একা একটুও ভালো লাগে না। সিরাত বলে, না সোনা, কতদিন ক্লাস করা হচ্ছে না তোমার, এখন এখানে থাকার কথা বললে তোমাকে আমাকে দুজনকেই বকবে। নাহিলের মন খারাপ হয়ে যায়। বছরের পর বছর একা একা থেকে যখন একটা সঙ্গী পেল, এখন তাকে ছাড়া একটা দিনও তার ভালো লাগে না। অথচ এই ছেলেটায় একটা সময় ঢাকা শহরে বাবার সাথে একাই থাকতো। সিরাত নাহিলেরকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। এর মধ্যে ঘরে এসে হাজির হয় রওনক। সে পুরো তৈরি হয়ে আছে, নিচে গিয়েছিল খাবার খেতে। রুমে ঢুকে দেখে নাহিল সিরাতের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। সিরাত তাকে এক হাতে জড়িয়ে রেখেছে। রওনক বলে, নাহিল চলো, 8টা বেজে গেছে, এখন না বেরোলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। নাহিল সিরাতের দিকে আরও একটু চেপে বসে। সিরাতও তার দিকে অসহায় নজরে তাকায়। রওনক বলে, কি ব্যাপার, দুজনের মুখের এমন হাল কেন? নাহিল, কি হয়েছে? নাহিল সে অবস্থায় বলে, বাবা, আমি থাকি না, মিশু যখন যাবে তখন ওর সাথে চলে যাব। রওনক বলে, মাম্মা তো কলেজের কাজের জন্য থাকবে, তুমি কেন থাকবে? তোমার স্কুল আছে, মনে আছে? সিরাত বলে, থাকুক না, আমি ওকে এখানে বসে পড়াগুলো করিয়ে দেব। রওনক বলে, হ্যাঁ, দুই বাঁদর এক জায়গায় বসে যে কত পড়াশোনা করবে তা আমি ভালো করেই জানি। সিরাত প্রতিবাদের সুরে বলে, আপনি বেশি জানেন, আমরা ঢাকায় বসে পড়েছি না দুজন, নিয়ম করে পড়া ধরেননি আমাদের, এখন যে এইসব বলছেন? রওনক বলে, হ্যাঁ পড়েছ, দুজন দুই রুমে, এখন এইসব কথা ছাড়ো, দেরি হচ্ছে। নাহিল বাবা, মাম্মা মাত্র 5 দিন থাকবে এখানে, তারপর চলে যাবে বাসায়। সিরাত বলে, মানে 5 দিন মানে? রওনক বলে, 5 দিন মানে 5 ডেজ, এর একদিনও বেশি না। এবার ওকে ছাড়ো, যেতে হবে। সিরাত নাহিলকে ছেড়ে দেয়। সে কোনো কথা বাড়ায় না। এখন এক কথা দু কথায় ঝগড়া সৃষ্টি হবে। সে চায় না যাওয়ার সময় কোনো ঝামেলা হোক। রওনক বাবার হাত ধরে দরজার দিকে পা বাড়ায়। দৃষ্টি তার পেছনের সোফায় বসা সিরাতের দিকে। রওনকও ঘাড় ঘুরিয়ে তাকায়। নাহিলকে নিচে পাঠিয়ে দিয়ে সে আবারও ফিরে আসে। এগিয়ে গিয়ে সোফায় সিরাতের পাশে বসে। তার হাত এক মুঠোয় পুড়ে বলে, এই কটা দিন ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো, 5 দিন পর রামিম গিয়ে তোমাকে দিয়ে আসবে। সিরাত উপর নিচ মাথা নাড়ে। রওনক এগিয়ে এসে সিরাতের দুগালে হাত রেখে মুখটা উঁচু করে ধরে কপালে ঠোঁট ছোঁয়ায়। ছোট্ট একটা স্পর্শ, তবে তাতে ছিল স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা। এরপরে হালকা করে থুতনিটাতে ঠোঁট ছোঁয়ায়, সেইভাবেই বলে, আসছি। সকাল থেকে সাজগোজ করে চলেছে সিরাত। আজ অনেক দিন পর কলেজে যাবে। কালো ও সাদা টু পিসের সাথে
কালো ওড়না, চুলগুলো উঁচু করে বেঁধে হালকা সেজে বের হয় ঘর থেকে। কাল যাওয়ার পর পৌঁছেছে একবার কল করেছিল, আর রাতে সে নিজেই কল দিয়েছিল। নাহিলের সাথে কথা হলেও রওনফের সাথে আর কথা হয়নি। বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই যে যার কর্মস্থলে চলে গেছে। সে ঘরময় মিথিলাকে খুঁজতে থেকে অবশেষে পায় ছাদে গিয়ে। সিরাতকে দেখে এগিয়ে তার কাছে যায়। সিরাত বলে, ভাবি, বাবা ভাইয়া চলে গেছে? মিথিলা বলে, হ্যাঁ, সে তো অনেকক্ষণ আগেই। কোনো দরকার ছিল? সিরাত বলে, হ্যাঁ, মানে থাক, শোনো, আমি বের হচ্ছি, ফিরতে হয়তো একটু দেরি হতে পারে, ছোট মাকে বলে দিও। মিথিলা বলে, আচ্ছা, সাবধানে যাবে আর দ্রুত ফিরে এসো, এদিক সেদিক যেও না। সিরাত বলে, আচ্ছা। ছাদ থেকে সিরাত নেমে আসে। তার কিছু টাকার প্রয়োজন, তাই বাবা ও ভাইকে খুঁজছিল। পরক্ষণে কিছু একটা ভেবে তা আর মিথিলাকে বলেনি। সে নিজের ঘরে গিয়ে কল দেয় রওনফের নাম্বারে। দুবার রিং হতেই রিসিভ হয়। রওনফ বলে, আসসালামু আলাইকুম। সিরাত বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি ব্যস্ত? রওনফ বলে, খুব একটা না, কোনো প্রয়োজন? সিরাত বলে, না, মানে আসলে। রওনক বলে, ভনিতা না করে সরাসরি বলো। সিরাত সাহস সঞ্চয় করে বলে, আমার না কিছু টাকা লাগতো, আব্বু ভাইয়া নেই, তাই আপনার কাছে চাচ্ছি। রওনক বলে, কেন, তারা থাকলে কি তাদের কাছ থেকে নিতে? সিরাত বলে, হ্যাঁ, মানে না। রওনক বলে, বেড সাইডের টেবিলের ড্রয়ারে আছে, নিয়ে নাও, কত লাগবে? সিরাত বলে, 2000-এর মতো। রওনক বলে, কোন কাজে ব্যয় করবে শুনি? সিরাত বলে, বন্ধুরা ট্রিট চেয়েছে। রওনক বলে, ওকে, আজে বাজে খরচ করবে না কোথাও। সিরাত বলে, আচ্ছা। রওনক বলে, আর বাবা ভাইয়ের থেকে টাকা চাওয়ার হিসেব তুমি ঢাকায় ফিরলে নিচ্ছি। রওনক খট করে মুখের ওপর কল কেটে দেয়। সিরাত ভাবে লোকটা হয়তো তার ওই কথার জন্য রাগ করেছে। এদিকে রওনক মনে মনে সিরাতের ওপর বেশ অসন্তুষ্ট হয়। কেন বাবা ভাইকে বলবে টাকার কথা? সে একটা বিবাহিত মেয়ে, তার স্বামী কি এতই অভাব, নাকি চাইলে সে দিত না? এর দ্বারা তো তাকে অপমান করা হয়। যদি সে চেয়ে বসতো তখন কি ভাবতো? তাদের সম্পর্কের জটিলতা সবার মাঝে জানান দিতে হবে। মাঝে মাঝে যে নির্বোধের মতো কাজবাজ করে তা দেখলেই মেজাজ খারাপ হয়। সিরাত ড্রয়ার খুলে দেখে সেখানে প্রায় 8000-এর মতো টাকা আছে। মনে মনে লোকটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিনিয়ত না চাইতেও লোকটা তার সব প্রয়োজন পূরণ করে। সেখানে কিভাবে কথাটা বলল, তার কথায় সে নিজেই মনে মনে খুব লজ্জিত হয়। সে সেখান থেকে 2000 টাকা নিয়ে বেরিয়ে পড়ে। কলেজ এরিয়াতে প্রবেশ করতে দেখা মেলে ইলা চৈতিদের সাথে। চৈতি তাকে দেখে পিঠে এক চাপড় দিয়ে বলে, কিরে বিবাহিত মহিলা, এতদিন পর জামাইয়ের আঁচলের নিচ থেকে বের হলে? ইলা বলে, এ বেটা মানুষের আবার আঁচল আসবে কোত্থেকে রে, শার্টের নিচ থেকে বল। চৈতি বলে, শার্ট বা পা। সিরাত তার পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলে, যতদূর গেছিস ততটুকুই থাক, এর বেশি এগোলে খবর আছে। ইলা সিরাতকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে, বেবি, আজ তো কোনো খবরে কাজ হবে না, আমরা আজ অনেক দূর এগোবো। যত দূর এগোলে তোর বাসর ঘরের খবর জানতে পারবো, ঠিক তত দূর। তাদের কথার মাঝে মাহিন ও ইমন এসে হাজির হয়, তাই তাদের কথা সেখানেই থেমে যায়। মাহিন বলে, ভালো আছিস খালা? খালু কেমন আছে? সিরাত বলে, বেয়াদব, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। মাহিন বলে, পয়সা তো লাগে না, তবে খাবার লাগে, পেটে কিছু ফেল, দেখবি ভালো হয়ে গেছি, তাই না জনগণ? সবাই সমস্বরে হ্যাঁ বলে। সিরাত তাদের দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। কাল রাতেই এরা ঠিক করেছে তাকে ফকির বানাবে। ইলা বলে, চল স্যার ম্যামদের সাথে দেখা করে দোয়া নিয়ে আসি। সবাই চলে যায় টিচার্স রুমের দিকে। সেখানে একে একে সব শিক্ষকদের সাথে কথা বলে সবশেষে যায় শিহাব স্যারের কাছে। অল্প বয়সী স্যারটা তাদের আইসিটি ক্লাস করায়। মাহিন বলে, স্যার আসসালামু আলাইকুম। শিহাব বলে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা?
ইলা বলে, জি স্যার, ভালো আছি আমরা। আপনি ভালো আছেন? শিহাব বলে, আলহামদুলিল্লাহ। তা মিসকাত, কী অবস্থা তোমার? অনেক দিন দেখা নেই, নাম্বারও বন্ধ, সিম পাল্টেছ নাকি? সিরাত বলে, জি স্যার। শিহাব বলে, ও তাই বলি, আমি কয়েকদিন কল দিয়েছিলাম খোঁজ নিতে, কিন্তু বন্ধ পেয়েছি। ইমন বলে, স্যার, আমাদেরও তো মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নিতে পারেন, আমরা তো নাম্বার পাল্টাইনি। শিহাব একটু বোকা বন্যে হেসে বলে, তোমাদের নাম্বার তো নেই আমার কাছে। ইমন তেতে উঠে বলে, কি বললেন স্যার? আমরা সবাই না একসাথে আমাদের নাম্বার দিলাম, নাকি ওরটা ছাড়া কারোরটা সেভই করেননি? শিহাব একটু মুচকি হাসি দেয়, তার হাসিতে অনেক কিছু প্রকাশ পায়। সিরাত একজন শিক্ষকের থেকে এমন ব্যবহার পেয়ে খুবই বিরক্ত হয়। লোকটা বরাবরই তাকে আলাদা রকমভাবে ট্রিট করে, যেটা তার কাছে একদম খুব বেশি অস্বস্তিকর। শিহাব গলা ঝেড়ে বলে, আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের নাম্বারগুলো দেও, আমি এখনই সেভ করে নিচ্ছি। একে একে সবাই নাম্বার দেয়। সিরাত খুব একটা আগ্রহ দেখায় না। শিহাব তাকে নাম্বার দিতে না দেখে বলে, তোমারটা দাও। সিরাত বিরক্ত হয়ে বলে, স্যার, আমি আমার হাজব্যান্ডের ফোন ব্যবহার করি, আর সেই নাম্বার আমার মুখস্থ নেই, ফোনটাও কাছে নেই। শিহাবের মুখটা আঁধারে ছেয়ে যায়। কলেজ জয়েন করেছে 2 বছর হবে, এসে থেকে এই ভোলা ভালা নিষ্পাপ চেহারার মেয়েটার মায়ায় জড়িয়ে গেছে সে। কত স্বপ্ন বুনেছে তাকে নিয়ে, তার হিসেব নেই। ভেবেছিল তাদের পরীক্ষাটা শেষ হলেই শিকদার বাড়িতে বাবা মাকে দিয়ে প্রস্তাব পাঠাবে। আজ এক নিমেষে সব স্বপ্ন ভেঙে গেল। সে নিজেকে সামলে হাসি মুখে শুধায়, বিয়ে কবে করলে? কই দাও তো দিলে না। সিরাত বলে, স্যার, আসলে হঠাৎ করে হয়েছে তো সব, তাই আর জানাতে পারিনি কাউকে। শিহাব বলে, আচ্ছা ব্যাপার না, তা তোমার হাজব্যান্ড কি করে, কোথায় থাকে? সিরাত বলে, তিনি পেশায় একজন ডাক্তার, আর ঢাকাতে থাকেন। আচ্ছা স্যার, আসি তাহলে। শিহাব বলে, হ্যাঁ হ্যাঁ, যাও, ভালো মতো পরীক্ষা দিও। সবাই বেরিয়ে আসে কলেজ থেকে। ইমন বহু কষ্টে হাসি চেপে ধরে রেখেছিল, গেট পার হতেই হাসিতে ফেটে পড়ে। তার দেখা দেখি অন্যরাও হেসে ফেলে। ইলা বলে, স্যার, সেই একটা লেভেলের ছ্যাঁকা খেয়েছে রে। ইমন বলে, মুখটা দেখেছিস কেমন শুকিয়ে কিশমিশ হয়েছিল? সিরাত বলে, থামবি বেটা, বেশি বেশি একটু, চেহারা দেখলেই বিরক্ত লাগে। মাহিন বলে, বাদ দে, চল এখন কিছু খাওয়া যাক, পেট চুই চুই করছে। খাওয়া দাওয়া শেষে তারা কলেজের কাছে একটা উন্মুক্ত পার্ক আছে, সেখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়ে ফিরতে ফিরতে প্রায় দুপুর গড়িয়ে যায়। ইলা চৈতি আলাদা করে তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না। বান্ধবীর থেকে অনেক কিছু শোনার আছে। সিরাত ইচ্ছে করে তাদের একটু এড়িয়ে এড়িয়ে চলছে, কারণ এদের সুযোগ দিলেই তারা তার সম্মানে হাত দিয়ে বসবে, যা সে চায় না। স্বামী স্ত্রীর মাঝে গোপন বিষয়গুলো বাইরের লোকদের জানানোটা তার কাছে পছন্দনীয় নয়, হোক সে যতই কাছের মানুষ। মাঝে 4টে দিন কেটে যায়। এই 4টে দিন যেন চোখের পলকেই কেটে যায়। কাল সকালে সে রওনা দেবে ঢাকা উদ্দেশ্যে। আর 2 দিন থাকতে চেয়েছিল, কিন্তু ওই দিক থেকে ছেলে তার ফোন দিয়ে মাথা পাগল করে ফেলেছে। অন্যদিকে রওনাফের ব্যবহার প্রতিবেশীর মতো। প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা কল করে খোঁজ নিলেও 2-4 মিনিটের বেশি কথা বলে না। রাজশাহীতে থাকা রওনাফ আর ঢাকার রওনাফের মাঝে আকাশ পাতাল ফারাক। রাতে সিরাত তার জিনিসপত্র প্যাক করছিল। সব নেবে না, কারণ কদিন পর আবারও আসতে হবে পরীক্ষা দিতে, তখন অনেকগুলো দিন থাকতে হবে। তাই মোটামুটি যতটুকু দরকার তা প্যাক করছে। তার ঘরে প্রবেশ করে আতিয়া। সিরাত আতিয়াকে দেখে বলে, ছোট মা, বসো। আতিয়া বেগম বিছানার এক পাশে গিয়ে বসে। সিরাত বাকি জিনিস গুছিয়ে তার পাশে বসে। আতিয়া বলে, আর কয়টা দিন থাকলে পারতিস, তুই চলে গেলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। থাকতে তো চেয়েছিলাম, কিন্তু নাহিল পুরো পাগল বানিয়ে দিচ্ছে, ওর নাকি একা একা থাকতে ভালো লাগে না। সেই কি আর করবি, ছেলেটা এতদিন একা একা ছিল, এখন তোকে পেয়ে আর কাজ ছাড়া করতে চায় না। সেটাই। আতিয়া বেগম কিছু একটা ভেবে সিরাতের কাছে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করব তোকে? হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবে? আসলে জানতে চাচ্ছিলাম যে তোর আর
রওনাফের সম্পর্ক কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ছোটো মা, উনি আমার অনেক খেয়াল রাখে, কি লাগবে না লাগবে, কোনটাতে অসুবিধা কোনটাতে সুবিধা সব দিকে খেয়াল রাখে। তা তো বেশ ভালো। তুই কি খেয়াল রাখিস না ওনার? চেষ্টা করি, তবে সে নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। এত বছরে করে করে অভ্যস্ত তো, তাই নিজেই করতে চাই সব কাজ, অন্যের উপর নির্ভর হতে চাই না। জানি না তোদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে, তবে মনে রাখবি তোদের সম্পর্কটা সৃষ্টিকর্তা প্রদত্ত হালাল সম্পর্ক, এটাকে ভাঙতে দিস না। টিকিয়ে রাখার জন্য দুজনেরই 100 ভাগ চেষ্টা থাকা দরকার। মন দিয়ে সংসার কর, পড়াশোনা কর। যাদের বলিদান তুই তাদের দেখিয়ে দে তুই ভালো আছিস, সুখে আছিস। সিরাত উদাস ভঙ্গিতে বলে, কেবল দেখানোর উদ্দেশ্যে আমাকে সুখে থাকতে হবে? সুখ যদি মনে না থাকে তবে সেই সুখ দেখিয়ে কি লাভ? তবে চিন্তা করো না, রওনক শিকদার তার 100% দিয়ে আমাকে সুখে রাখবে। শুধু দেখানোর জন্যই আমাকে সুখের অভিনয় করতে হবে না। তুই এখনও ওকে মানতে পারিসনি না, তাই না? হাসালে ছোটো মা। যদি মানতেই না পারতাম তবে কি তার সংসারে যাওয়ার জন্য এত উতলা হয়ে থাকতাম? এই যে গোছগাছ করছি যাওয়ার জন্য, এটা কেবল দায় থেকে নয়, নিজেকে মুক্ত করতে। এই বাড়িতে কেমন দমবন্ধ লাগে। এই বাড়িটা আমার জন্য একটা খাঁচার মতো মনে হয়। রওনক শিকদারের ওই 2 কামরার ফ্ল্যাটে যতটা স্বাধীন লাগে তার সিকিভাগও এই এত বড় বাড়িটায় নেই। তাই যতক্ষণ না ওই ঘরে পৌঁছাবো ততক্ষণ ভেতরে হাঁসফাঁস করব। কি বলিস সব পাগলের মতো? সিরাত হেসে উত্তর দেয়, তোমাদের ছেলে আমাকে জাদু করেছে, কালা জাদু। পাগল মেয়ে কোথাকার। শোন, বাসায় গিয়ে আবার ভুলে যাস না, ফোন করিস মাঝে মধ্যে। আমি ভুলি না, তোমরাই ভুলে যাও। আতিয়া ও সিরাত মাঝে বেশ কিছু সময় আলাপ হয়। সিরাতের কথাবার্তা মতিগতি আতিয়া বেগমের বোধগম্য হয় না। মেয়েটা কেমন যেন হয়ে গেছে। শুধু মনে মনে একটাই দোয়া করেন যে ছেলে মেয়ে দুটোই সুখে থাকুক। পরের দিন সকাল সকাল সবার থেকে বিদায় নিয়ে সিরাত রামিম ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায়। কলিং বেলের শব্দে নাহিল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপারে সিরাতকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার পেছন পেছন রওনকও এগিয়ে আসে। নাহিল আসার পর থেকে তার কোমর জড়িয়ে ধরে বসে আছে। 9 বছরের বুঝদার ছেলেটা এক নিমেষে বাচ্চা হয়ে গেছে। দুনিয়া গল্প জুড়ে দিয়েছে তার সাথে। সে যে একটু ফ্রেশ হবে সেই সুযোগটাও দিচ্ছে না। তা দেখে রওনক বলে, নাহিল মাম্মা কত দূর থেকে এসেছে, তাকে একটু ফ্রেশ হতে দাও। তার তো বিশ্রামের প্রয়োজন। পরে তুমি তোমার সব গল্প তাকে বলবে, এখন ছেড়ে দাও। নাহিল বিজ্ঞান ন্যায় মাথা নেড়ে তাকে ছেড়ে দেয়। সিরাত তার মাথায় একটা চুমু খেয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে চারপাশে চোখ বুলায়। চারপাশটা একদম পরিপাটি করে রাখা। বিছানার উপর তার এক সেট জামা রাখা, সাথে তোয়ালে, প্রয়োজনীয় সব আছে। এগুলো যে তার স্বামীর কাজ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। সে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। এদিকে রওনক টেবিলে দুপুরের খাবার গোছাচ্ছে। রামিমও নাহিলকে নিয়ে হাজির হয় সেখানে। টেবিলের উপর সাজানো ভাত, 2-3 পদের তরকারি, সবটাই রওনক নিজে হাতে করেছে। সব গুছিয়ে নাহিলকে পাঠায় সিরাতকে ডেকে আনতে। নাহিল ঘরে গিয়ে দেখে সিরাত চুল মুছছে। তার এক হাত জড়িয়ে বলে, মাম্মা খেতে চলো, বাবা ডাকছে। নাহিলের সম্বোধনে সিরাত বিস্মিত হয়, তবুও সে সামলে নিয়ে তার সাথে বেরিয়ে যায় ঘর থেকে। দুপুরে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। এতটা পথ জার্নি করে তারা ক্লান্ত, তাই রামিমকে নাহিলের ঘরে পাঠিয়ে দিয়েছে, সাথে নাহিলকেও। সিরাত নিজের ঘরে চলে গেছে। তার মাথা ব্যথা করছে, তার সাথে একটা লম্বা ঘুম প্রয়োজন। রওনক সব কাজ শেষ করে ঘরের দিকে পা বাড়ায়। ঘরে গিয়ে দেখে সিরাত শুয়ে আছে, তাই সে সোফায় গিয়ে বসে। সিরাত তার উপস্থিতি টের পেয়ে বলে, আপনি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছেন? রওনক তার প্রশ্ন শুনে ভড়কে যায়। স্বাভাবিক স্বরে বলে, এমনটা মনে হওয়ার কারণ? না, যেভাবে দূরে দূরে থাকছেন তাতে মনে হচ্ছে আপনি লজ্জা পাচ্ছেন। এসের পর থেকে কথাও বলছেন না তেমন। সোফায় মাথা এলিয়ে দিয়ে বলে, তোমাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই দূরে দূরে থাকছি। মানে?
মানেটা রাতেই বুঝো। সিরাত তার কথার অর্থ বুঝে তেতে উঠে বলে, অসভ্য লোক, ভাবছি হয়তো ভালো হয়ে গেছেন, কিন্তু আপনি তো দুনিয়ার বদ হয়েছেন। বইয়ের সামনে সভ্যতা দেখানোটা লসের। সিরাত তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ে। মনে মনে হাজারটা গালি দেয় অসভ্য লোকের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করে। কার কাজ সেটা বেশ ভালো করেই বুঝতে পারে, তবে পেছনে ঘুরে সেই দৃষ্টি মেলানোর সাহস হয় না তার। মানুষটা তার আরও কাছে চলে এসে কানের সাথে ঠোঁট মিশিয়ে রাখে। সিরাতের শরীর কেঁপে ওঠে। রওনক ধীর কণ্ঠে বলে, খুব বাজেভাবে তোমাকে মিস করেছি। সিরাত তার কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে বলে, ডাহা মিথ্যে কথা। মিস করলে মানুষ এমন প্রতিবেশী মার্কা ব্যবহার করে না। ফোন দিলে কেমন আছো, কি করছো বলে ঠাস করে কল কেটে দেন, এটাকে মিস করা বলে? রওনক তার দিকে ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, মিস করলেই কি শুধু কল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়? কথা না বলে মিস করা যায় না? সিরাতের একটু অস্বস্তি হয়। হঠাৎ এমন কাছে আসাটা তাকে অস্বস্তিতে ফেলেছে। তাই বলে, একটু দূরে সরুন না, আমার অস্বস্তি হচ্ছে। রওনক তার দিকে আরেকটু চেপে গিয়ে ঠোঁটে ঠোঁট রেখে বলে, 5টা দিন তো দূরেই ছিলাম, এখন আর দূরে থাকতে বলো না। অধরে অধরে ঘর্ষণ বৃদ্ধি পায়, সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাতের বিচরণ। সিরাত ছটফটিয়ে ওঠে, তবুও সরাতে পারে না তাকে। একটা সময় লোকটা ঠোঁট ছেড়ে দেয়, পাশে শুয়ে বলে, তুমি ক্লান্ত তাই এই পর্যন্ত থাক, বাকিটা রাতের জন্য তোলা থাকলো। সিরাত একটু হলেও স্বস্তি পায়। দুজনের মাঝে নীরবতা বিরাজ করে। সিরাত নীরবতা ভেঙে বলে, নাহিলাজ আমাকে মাম্মা বলেছে। রওনক ওপরে ছাদের দিকে মুখ করে বলে, আমি বলতে বলেছি। সিরাত চমকে তাকায় তার দিকে, বলে, কেন, মানে হঠাৎ করে? রওনক তার দিকে চোখ ঘুরিয়ে বলে, বাবার স্ত্রী তো মাই হবে, তাই না? তাহলে অন্য কোনো সম্বোধনের কী দরকার? এতে সম্পর্কের জটিলতা বাড়ে বই কমে না। সিরাত বলে, কিন্তু? হুস, কোনো কিন্তু নয়। জার্নি করেছো, ক্লান্ত, এখন ঘুম দেবে, বুকে এসো। সিরাত আর কথা বাড়ায় না, এগিয়ে গিয়ে মাথা রাখে রওনকের বুকের একপাশে। রওনক টেনে তাকে পুরোপুরি বুকের ওপর তুলে নেয়। একটা সময় সিরাত ঘুমিয়ে যায়। ঘুম ধরা দেয় না রওনকের চোখে, সে অন্য চিন্তায় মশগুল। সিরাতের ঘন ঘন নিঃশ্বাস জানান দেয় সে ঘুমের গভীরতা। রওনক তার কপালে একটা ভালোবাসার পরশেকে ধীর কণ্ঠে শুধায়, পৃথিবীর সকল সুখ তোমার পায়ের কাছে এনে রাখব, সে সুখে তুমি মেতে থাকবে। তোমার মন মস্তিষ্ক জুড়ে কেবল সুখের ভাবনা থাকবে। নোংরা পৃথিবীর ভাবনা তোমার মস্তিষ্কে কখনো আসতে দেব না। না, পৃথিবীর এই নোংরা খেলা তোমায় স্পর্শ করতে পারবে, চলবে।